সকাল থেকেই আকাশের মন খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই অদ্ভুত বৃষ্টির কারণে সকাল থেকে নিজের ঘরে বসে একটা নতুন বইয়ের কাজ খানিকটা এগিয়ে রাখছিলাম। বিশ্বনাথ সকালে কোথায় যেন বেরিয়েছে। আমি তখনও ঘুম থেকে উঠিনি। তখনই বিশ্বনাথ বেরিয়ে পড়েছে। আমি বিছানা থেকে উঠে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়িয়ে তখন হাই তুলছি। তখন হরিদা জানিয়েছিল বিশ্বনাথের খবরটা। একটু অবাক হয়ে বলেছিলাম, এত এত সকাল সকাল আবার কোথায় গেল? আমি কি জানি, তোমাদের মধ্যে কি কেউ কোথাও গেলে আমায় বলে যাও যে আমি জানবো। বুঝতে পারলাম সকাল সকাল হরিদার মেজাজটা চটেছে এই বৃষ্টির জন্য। সকালবেলা হরিদার বাজার যাওয়ার কথা ছিল, বৃষ্টিতে সেটা হয়তো বন্ধ হয়েছে। হরিদা, এমন বৃষ্টির দিনে আর কিছু করতে হবে না, বুঝলে? খিচুড়ি আর একটু বেগুন ভাজা চাপিয়ে দাও, তাহলেই হবে। কথাটা শুনে হরিদা হ্যাঁ বা না কিছুই বলল না। আমি বুঝতে পারলাম বোধহয় সেই ক্ষেত্রে কোনো একটা সমস্যা রয়েই যাচ্ছে। যথারীতি সমস্যা সমাধানের কাজকর্ম সেরে আমি যখন নিজের ঘরে এসে বসেছি, তখন বৃষ্টিটা সামান্য কমতে শুরু করেছে। সবেমাত্র কাজে মন দিয়েছি, এমন সময় আবার হরিদা এসে দরজায় ধাক্কা দিয়ে বলল, দেখো, একজন এসেছে, বড়দাদা বাবুর সঙ্গে দেখা করতে চাইছে। আমি বললাম বড়দাদা বাবু এখন বাড়িতে নেই। বাড়িতে নেই তো পরে আসতে বলো, আমায় কেন বলছো? বলছে তোমাকেও নাকি চেনে, তোমার সঙ্গে কথা বললেও হবে, অনেক দূর থেকে এসেছে, এখন চলে গেলে আবার। মনে হলো এমন বৃষ্টির দিনে যে লোকটি বাড়ির কাজ পর্যন্ত এসেছে তাকে এমনভাবে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। তাছাড়া ভদ্রলোক যখন বলছেন দূর থেকে এসেছে, তখন নিশ্চয়ই কোনো কারণেই বিশ্বনাথের কাছে আসা। আর বিশ্বনাথের কাছে আসা মানেই যে কোনো একটা কেসের ব্যাপার, সেটা 90% ক্ষেত্রে মিলে যাচ্ছে। অগত্যা উঠে পড়লাম। হরিদাকে বলে যখন বিশ্বনাথের বসার ঘরে গিয়ে বসেছি, লোকটা সেই ঘরে ঢুকলো। রীতিমতো ভিজে গেছে, মাথার চুল ভেজা। হরিদাকে বলে একটা গামছা দিতেই তাতে মাথা আর হাতটা কোনো রকমে মুছে সামনে এসে বসলো। মাঝারি আকারের চেহারা, আলাদা করে বলার মতো তেমন কিছু নেই। তবে লোকটার কপালের একদম ওপরের দিকে একটা ছোট দাগ আছে। সেটা কিসের দাগ বোঝা গেল না। দেখুন সৌরভবাবু, আমি জানি যে এই সময় এখানে এসে আপনাকে বিরক্ত করলাম, কিন্তু বড় সমস্যায় পড়ে আমি এসেছিলাম বিশ্বনাথবাবুর কাছে। তিনি যখন নেই তখন আপনাকেই বলি। বেশ তো, আপনি আমায় বলুন। বিশ্বনাথ এলে আমি বিশ্বনাথকে সমস্ত কথা জানাবো। আমার কথায় বোধ হয় খানিকটা আশ্বস্ত হলেন ভদ্রলোক। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। তারপর বলতে লাগলেন, আমার নাম সত্যচরণ বিশ্বাস, থাকি দক্ষিণে, জয়পুরের কাছে। জয়পুরের কাছে তেলিয়া বাড়ির কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। প্রায় 200 বছরের পুরনো বাড়ি। এমনিতেই লোক বাইরে থেকে দেখার জন্য আসে। তাছাড়া শুধু বাড়ি নয়, তার সামনে বড় বাগান রয়েছে। সেই বাড়ির ঐতিহাসিক একটা গুরুত্ব আছে। তবে সেই সব কথা এখন বলছি না। আসলে মাসখানেক আগে তেলিয়া বাড়িতে একটা খুন হয়। তেলিয়া বাড়িতে যে ম্যানেজার ছিল, সেই সমস্ত কিছুর দেখাশোনা করত। মাত্র 6 মাস আগে সে এখানে এসেছিল। হঠাৎ করে একদিন ভোরবেলা তারই ঘরে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তখন পুলিশ, থানা অনেক কিছুই হয়েছিল। তেমন কোনো সমাধান না বেরোনোয় আপাতত অসুবিধে কিছুই হচ্ছিল না। কিন্তু এই কয়েকদিন ধরে আবার যেন মনে হচ্ছে রাতের বেলা তেলিয়া বাড়ির আশেপাশে কিছু একটা হচ্ছে। ছোটবাবু ভীষণ ভয় পেয়ে রয়েছে। তিনি ব্যাপারটা বিশ্বনাথ বাবুকে জানানোর জন্যই আমায় এখানে পাঠিয়েছেন। আর তাছাড়া আরও অনেক কারণ আছে, সেগুলো তেলিয়া বাড়িতে গেলে আপনারা বুঝতে পারবেন। তার মানে আপনি বিশ্বনাথকে তেলিয়া বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিলেন এবং সেখানে গিয়ে কেসের ব্যাপারে সমস্তটা ওকে জানাবেন, তাই তো? দেখুন, 3 দিন আগেকার কথা। ছোটবাবু দোতলার একটা ঘরে ঘুমোতে যায়। রাতের বেলা ঘুম ভেঙে পেছনের দরজার কাছে আসতেই ছোটবাবুর মনে হয় বাড়ির পেছন দিকের ফাঁকা জায়গাটায় কেউ একটা দাঁড়িয়ে আছে। আর সেখানে দাঁড়িয়ে
সে একভাবে তাকিয়ে আছে ছোটবাবুর দিকেই। কতক্ষণ এমনভাবে ছোটবাবু দাঁড়িয়েছিল তার মনে নেই। হঠাৎ করেই একটা ঘণ্টার শব্দে তার সম্বিত ফিরে যায়। ছোটবাবু দেখতে পায় একটা ছুরি এসে পড়েছে তার ঘরের ভিতরে। জানলার পাল্লার ফাঁক দিয়ে ছুরিটা কেউ ছুঁড়ে মেরেছিল তাকেই লক্ষ্য করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটা পড়েছে ঘরের মেঝেতে। তখন কিন্তু নিচের দিকে তাকিয়ে আর কাউকে দেখা যায় না। তেলিয়া বাড়িতে দারোয়ান নেই? আছে, কিন্তু সে অনেক পুরনো দারোয়ান। আর তাছাড়া রাতের বেলা সে মাঝে মধ্যে একটু ঘুমিয়েও নেয়। আসলে বুঝতেই পারছেন, তেলিয়া বাড়িতে তো তেমন কিছু নেই। চোর ডাকাত বাড়িতে এসে ঢুকবে সেরকম কোনো আশঙ্কাও নেই। শুধুমাত্র 200 বছরের পুরনো বাড়িটাই আছে। মাঝে মাঝে অনেকে দেখার জন্য আসে, এইটুকুই যা। এবার সমস্যা হলো, ছোটবাবু বুঝতেই পারছেন না যে কেন হঠাৎ তাকে মারার জন্য কেউ এতটা অগ্রিম হয়ে পড়বে। তার সঙ্গে কোনো কারো শত্রুতা নেই। আর তাছাড়া এতদিন হয়ে যাওয়ার পর হঠাৎ করে এই সময় কেন? আপনি এখানে কোথায় উঠেছেন? এখানে আমার চেনা একজনের বাড়িতে আমি উঠেছি। সেইখানেই আমি আমার গাড়িটা রেখেছি। ঘোড়া গাড়ি নিয়ে আমি এসেছি। আপনারা চাইলে তাতেই আমার সঙ্গে যেতে পারেন। আসলে জয়পুর গোটা জায়গাটাই একটা গ্রাম। সেদিকে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এইসবই থাকে। এই দিকে তো আমি গরুর গাড়ি তেমন দেখলামই না। সে যাই হোক, কখন আসতে পারবেন বলে আপনার মনে হয়? সমস্যাটা তো সেখানেই। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো টেলিফোন নাম্বার কিংবা অন্য কিছু আছে কি? যেখানে আমি উঠেছি সেখানে কোনো টেলিফোনের ব্যবস্থা নেই, তবে তার পাশে একটা টেলিফোনের ব্যবস্থা আছে। তবে তার নম্বরটা আমি ঠিক জানি না। আপনাদের টেলিফোন নম্বর তো আমার কাছে আছে, আমি না হয় ফোন করে নেব। কখন করব বলুন তো? আমি অনেক ভেবেচিন্তে বললাম, আপনি 12টা নাগাদ একবার টেলিফোন করে দেখতে পারেন। এরপর সত্যচরণ বেরিয়ে গেল। আমি ভাবতে লাগলাম, তেলিয়া বাড়ি বলে একটা নাম যেন শুনেছি বলে মনে হচ্ছে। 200 বছর না, তার চেয়েও বেশি পুরনো ওই বাড়ি। তবে শুনেছি রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির অধিকাংশ অংশই এখন আর বাসযোগ্য নয়। তাছাড়া শুনেছি সে বাড়িতে লোকজন খুব বেশি থাকে না। 6 মাস আগে সে বাড়ির একজন ম্যানেজারের খুন হওয়ার পরে ব্যাপারটা নিয়ে একটু হইচই হয়েছিল। বর্তমানে সে বাড়িতে রায় বংশের শেষ প্রদীপ, নামটা মনে পড়ছে দীপঙ্কর রায়, তার সঙ্গে তার একজন ম্যানেজার গোছের লোক যে হয়তো তোমার কাছে এসেছিল, সেই সত্যচরণ। সবসময় কাজের জন্য একটি লোক, আরেকজন দারোয়ান। তবে হ্যাঁ, মাঝে মাঝে ওই তেলিয়া বাড়ি দেখার জন্য অনেকে কিন্তু সেখানে আসেন। এটাও শুনেছি যে লেখালেখি করার জন্য অনেকে তেলিয়া বাড়িতে এসে থাকে। কিন্তু কেন? তার মানে লোকটা মিথ্যে কথা বলেনি, যা যা বলেছে সব সত্যি কথাই বলেছে। কিন্তু এমন কি সমস্যা হলো বলো তো এই 200 বছরের পুরনো বাড়িটা নিয়ে, যে ওই ছোট বাবু মানে দীপঙ্কর রায়ের ওপর কেউ ছুরি মারলো? আগের ম্যানেজারের মৃত্যুর সময় একবার ভেবেছিলাম যদি কেসটা আমার হাতে আসতো তাহলে একবার চেষ্টা করে দেখতাম। এখন তো দেখছি সত্যি সত্যি সেটাই হলো। কিন্তু এই ম্যানেজারের খুনের ব্যাপারে তুমি এত উৎসাহী হয়েছিলে কেন? ব্যাপারটার মধ্যে তুমি কি কিছু খুঁজে পেয়েছিলে নাকি? ম্যানেজারের নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে লোকটি 6 মাস হলো ওই তেলিয়া বাড়িতে ছিল। বর্তমানে যে তোমার কাছে এসেছে সে তারই পদে রয়েছে। 6 মাস আগে ম্যানেজারের মৃত্যুর পর সত্যচরণ তার জায়গায় কাজে বহাল হয়। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে তেলিয়া বাড়ি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সেখানে একমাত্র দীপঙ্কর রায় ছাড়া আর কেউ থাকে না বললেই চলে। তাহলে এমন একটা ধ্বংসপ্রায় বাড়ির জন্য ম্যানেজার রাখার কি প্রয়োজন? নিশ্চয়ই আছে, না হলে কেন শুধু শুধু দীপঙ্কর বাবু টাকা খরচ করে ম্যানেজার রাখতে যাবেন? এবং কেনই বা সত্যচরণ কিংবা তার আগের মৃত ম্যানেজার বাবু সেখানে থাকতে যাবেন? সমস্যা সেটাই, ওখানে না যাওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছুই বোঝা যাবে না সৌরভ। তাই ওখানে যেতেই হবে। কিন্তু সমস্যাটা হলো আমি যে এদিকে একটা ব্যাপারে আটকে পড়ে গেছি।
আমি সত্যচরণবাবুকে কথা দিয়েছি 12টা নাগাদ টেলিফোন করলে তাকে কিছু একটা জানাবো। না সৌরভ, মাত্র 2 দিনের ব্যাপার। একটা কাজ করো, তুমি তো এখন ফাঁকাই আছো, তুমি সত্যচরণ বাবুর সঙ্গে চলে যাও। আজকের দিনটা এবং কালকের দিনটা তুমি সেখানে থাকো। পরশুদিন সকালে আমি তেলিয়া বাড়িতে পৌঁছে যাব। এখানে পুলিশের একটা কেসে হঠাৎ করে আমাকে জড়িয়ে পড়তে হয়েছে, আমি না থাকলে তা হবে না। তাছাড়া একবার যখন ব্যাপারটা জড়িয়ে গিয়েছি তখন এর শেষ না দেখে ছাড়ব না। আশা করছি কালকের যা যা প্ল্যান করেছি সেই মতো কাজ করলে কালকের মধ্যেই সমস্ত সমাধান হয়ে যাবে। তাই পরশুদিন সকালের কথাটা বললাম। তাছাড়া এখান থেকে জয়পুর ঘোড়ার গাড়িতে গেলে বেশি সময়ও লাগবে না। এ কথা ও কথার পর বিশ্বনাথ ঠিক আমাকে রাজি করিয়ে ফেলল। এ ব্যাপারে বিশ্বনাথ যে কতটা পারদর্শী সেটা আমি নিজের চোখে সামনে বারবার দেখেছি। ঠিক 12টার একটু আগে টেলিফোনটা বেজে উঠতেই বিশ্বনাথ আগে সেটা ধরল। দেখুন, আপনি যখন বলছেন তখন আমি সৌরভবাবুকে নিয়ে যাচ্ছি, তবে 2 দিন পরে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। সৌরভবাবু গিয়ে সমস্ত ব্যাপারটা শুনুক, ওখানকার অবস্থাটা দেখুক, তারপরে না হয় আপনি এসে তবে আপনি না গেলে কিন্তু ছোটবাবু সত্যিই রাগ করবেন। আমি আপনাকে নিশ্চিত করছি সত্যচরণবাবু, আমি ঠিক পরশুদিন সকালবেলা পৌঁছে যাব। আসলে এদিকে এমন একটা কাজে হঠাৎ করে জড়িয়ে গেছি যে এটাই হয়। আমার ওই তেলিয়া বাড়িতে ম্যানেজারের কাজের সঙ্গে সঙ্গে আরও একটা কাজ এসেছিল বর্ধমানের দিকে, তবে আমি ওটা ছেড়ে দিলাম। ভাবলাম কাছাকাছি যখন আছে তাহলে এখানেই থাকি। যাই হোক, তাহলে আমরা বেরিয়ে পড়ি, না হলে আবার দেরি হয়ে যাবে। তুমি মনে মনে কিছু পরিকল্পনা করছো না তো? এ সমস্ত ব্যাপারে তোমায় বিশ্বাস কিন্তু করা যায় না ভায়া। তেলিয়া বাড়িতে খুব সাবধানে থেকো, বিশেষ করে সেখানে সকলেই কিন্তু তোমার অজানা। সবার সঙ্গে কথা বলার সময় একটু বুঝে এবং সব কিছু খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। 2 দিন আগে তোমায় পাঠানো মানে তুমি সমস্ত কিছু দেখে শুনে একটা আবহাওয়া তৈরি করে রাখবে, যাতে আমি গিয়েই কাজ শুরু করতে পারি। সে আর বলতে, তোমার পরিকল্পনা আমি আগেই বুঝে ফেলেছি। আমি গিয়ে সব দিকটা দেখে রাখবো। কিন্তু একটা ব্যাপার আমি এখনো বুঝতে পারছি না, ধ্বংস হতে বসা একটা বাড়ির বর্তমান মালিক দীপঙ্কর রায়ের ওপর আক্রমণ করতে যাবে কেন? সে উত্তর সময় দেবে সৌরভ, এখন বেরিয়ে পড়ো। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আবার ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আমি আকাশের দিকে তাকালাম। এই দিনের বেলাতেও আকাশটা কেমন কালচে হয়ে রয়েছে। আর ঠিক সেই সময় বোধহয় বিশ্বনাথের কথাকে সমর্থন করেই একবার গুড়গুড় করে মেঘ ডেকে উঠল। তেলিয়া বাড়ি দেখে সত্যি 200 বছর কিংবা তার আগের বলেই মনে হলো। দোতলার দেওয়ালগুলোয় শ্যাওলা জমতে শুরু করেছে। আর শুধু তাই নয়, ছাদের ভেতর থেকে শিকড় বাকড় বেরিয়েছে। বট অশ্বত্থের চারা যেন আস্তে আস্তে কিশোর বয়সের দিকে এগোতে শুরু করেছে। বাড়িটা দেখে মনে হলো অনেক আগের প্রাচীন কোনো এক প্রাসাদের ছোটোখাটো একটা অংশ। সেটার স্থানুর মতো দাঁড়িয়ে আছে চারপাশে ফাঁকা হয়ে আসা মাঠের মতো একটা জায়গার ওপর। তবে বাড়িটার চারপাশে একটা বড় পাঁচিল দিয়ে ঘেরা, তার মাঝেই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে কিছু গাছপালা এবং বাড়ির সামনের দিকে অযত্নে বেড়ে ওঠা একটা ছোটোখাটো বাগান। ঘোড়ার গাড়িটা একেবারে বাড়ির ভেতর পর্যন্ত এসে পড়ল। দারোয়ান একবার মুখ তুলে আমার দিকে তাকিয়ে হেসে সেলাম জানিয়ে আবার গেট বন্ধ করে দিল। গাড়িটা সদর দরজার একদম কাছাকাছি এসে থামতেই গামছা পিঠে একজন লোক বাইরে বেরিয়ে এলো। এই বোধহয় সেই কাজের লোক যার কথা সত্যচরণবাবু বলেছিলেন। আপনারা এসে গেছেন? আমি কখন থেকে অপেক্ষা করছি, আসুন আসুন। মাধব, এই সৌরভবাবুর জন্য ঘরের ব্যবস্থা করে রেখেছো তো? 1 তলার ভালো ঘরটা দিও। 2 তলার সিঁড়ির যে অবস্থা, তাতে রাতের বেলা ওঠানামা করতে অসুবিধা হবে। বাবু তো দোতলার কথা বলেছেন। সত্যচরণ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, বাবু যখন 2 তলার কথা বলছে তাহলে 2 তলাতেই থাক, কেমন? আমি সুবিধের কথা ভেবেই বলেছিলাম। যাই হোক, সৌরভবাবু, মাধবচরণ আপনার সমস্ত দিকটা দেখবে, আপনি ওর সঙ্গে চলে যান।
আমায় একটা কাজে এক্ষুনি আবার বেরোতে হবে, তবে আমি সন্ধ্যের আগে ফিরে আসব। মাধবচরণ আমার ব্যাগপত্র একেবারে জোর করে টেনে নিল। তারপর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় বুঝতে পারলাম কেন সত্যচরণ বাবুর সিঁড়ির কথা বলেছিলেন। সিঁড়িতে মাঝে মাঝে ফাটল ধরেছে। একপাশের লম্বা রেলিং একসময় সুবিন্যাস কারুকার্য করা থাকলেও এখন সেই কারুকার্যের খানিকটা অংশ ভেঙে এসেছে। একেবারে দেওয়ালের দিক ধরে ওপরে উঠতে হয়। মাধবচরণ উঠতে উঠতে বলল, ভয় পাবেন না বাবু, এটা এমনই, আমি অনেক দিন ধরে দেখে আসছি, কিচ্ছু হবে না। দেওয়ালের দিক ধরে উপরে উঠে আসবেন, তাহলেই হবে। বড়বাবু আপনার জন্য অপেক্ষা করছে। তবে এখন আপনি হাত মুখ ধুয়ে বিশ্রাম নিন, পরে না হয় দেখা করাবো। আমি সেটাই ভাবছিলাম। এতটা পথ গাড়ি করে এসে শরীর আর ভালো লাগছিল না। একটু হাত মুখ ধুয়ে সামান্য কিছু খেয়ে শুতে পারলে হয়। মাধবচরণ সমস্ত ব্যবস্থা করে দিল। হাত মুখ ধুয়ে খেতে বসে অবাক হয়ে গেলাম। এই হতদরিদ্র ভাঙাচোরা বাড়ি, অথচ খাবারের আয়োজন কি অসাধারণ। কাঁসার থালা, গ্লাস, বাটি, রান্নায় সরু লম্বা চালের সুগন্ধিকর ভাত, মাছের মাথা দিয়ে ডাল, একটা মাছ ভাজা, মাছের তরকারি, তারপর চাটনি, পাঁপড়, পায়েস, এমনকি 3 রকম মিষ্টি পর্যন্ত ছিল। বুঝতে পারলাম বাইরের খোলস আর ভেতরের এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক। কোনো রকমে খাওয়া দাওয়া করলাম। যার রান্না, তার রান্নার হাত অপূর্ব। খেয়ে দিয়ে পেটটা আইঢাই করছে। এমন সময় মাধবচরণ একটা পান এনে দিল। সচরাচর আমি পান খাই না, কিন্তু কি মনে হলো আজ, তাই খেয়েই নিলাম। তারপর নিজের জন্য বরাদ্দ ঘরের জানলাগুলো খোলা রেখে দরজা বন্ধ করে টান টান হয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল দরজা ধাক্কানোর শব্দে। দেখি বাইরে থেকে শোনা যাচ্ছে সত্যচরণ বাবুর গলা। সৌরভবাবু, এই ঘুমালেন নাকি? এই মানে চোখটা লেগে গেছিল একটু, দাঁড়ান দাঁড়ান গুলছি। দরজা খুলে দেখি সত্যচরণ বাবু হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমায় দেখে বললেন, হাত মুখ ধুয়ে নিন, চা দেওয়া হচ্ছে। দোতলায় বসবার ঘরে বাবু আপনাকে বসতে বলেছেন, আসুন তাড়াতাড়ি সেখানেই যাব। হাত মুখ ধুয়ে বসার ঘরে গিয়ে দেখি সেও এলাহি ব্যবস্থা। চায়ের সঙ্গে ভাজাভুজি, বিস্কুট, কেক, আরও অনেক কিছু। আর এই সমস্ত কিছু খাবারের পাহাড়ের এক পাশে বসে আছেন যে লোকটি, এই লোকটিকে যে কোনো এক সময় রাজা রাজরার সঙ্গে তুলনা করা যায় সে কথা অস্বীকার করব না। একতলা দিয়ে ঢোকার সময় ছোট হল ঘরের মতো জায়গাতে দেওয়ালে টাঙিয়ে রাখা একটা ছবি দেখেছিলাম। দেখেই মনে হচ্ছিল ওরা জমিদার কিংবা রাজা ছাড়া অন্য কিছু হবে না। এখন আমার সামনে বসে থাকা লোকটিকে ঠিক তেমনটাই মনে হলো। লম্বা চওড়া চেহারা, ফর্সা গায়ের রং, মাথার চুল লম্বা হয়ে কাঁধের কাছ পর্যন্ত ঝুলছে। চুল কাঁচা পাকা, কিন্তু মুখের দাড়ি গোঁফের মধ্যেও সেই কাঁচা পাকার ভাবটা যেন ব্যক্তিত্বে এক অন্যরকম চেহারা দিয়েছে। চোখের দৃষ্টি উজ্জ্বল, মুখে হাসি হাসি ভাব। যেমন তার চেহারা তেমন তার গলার স্বর। ভরাট গলায় তিনি বললেন, আশা করি আপনার এখানে আসতে কোনো অসুবিধে হয়নি সৌরভবাবু। আসলে এমনভাবে আপনাদের ডেকে আনার জন্য আমি নিজেও সত্যি দুঃখিত, কিন্তু না না, তেমন কোনো ব্যাপার নয়। আপনি সমস্যায় পড়ে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এটাই তো আমার সৌভাগ্য। হ্যাঁ, সৌভাগ্য কি দুর্ভাগ্য সে কথা জানি না। আসলে এমন সমস্যায় পড়েছি যে কারো সাহায্য না নিলেই নয়। তাছাড়া দেখতেই তো পারছেন, এ বাড়িতে তো আমি, মাধবচরণ, সত্যচরণ আর ওই জগন্নাথ ছাড়া আর কেউ থাকি না। সত্যি বলতে আমি কাউকে বিশ্বাস করতে পারি না। এই আমার এত সম্পত্তি, এত টাকা পয়সা, এসব কিছু দেখে আমার নিজের মাঝে মধ্যেই হিংসে হয়। কতজন এখানে এসে আমার সঙ্গে থাকতে চেয়েছেন, আমার মাথার উপরে ছড়ি ঘোরাতে চেয়েছে আর কি, কাউকে আমি পাত্তা দিইনি। কিন্তু তবু এমন যে একটা ভয়,
আবার মাঝে মধ্যেই হয়, সেটা ভাবতে পেরেছিলাম কি। কৌতূহলী হলাম। আমাকে এই ঘরে দিয়েই কিন্তু সত্যচরণবাবু বেরিয়ে গিয়েছিলেন। ঘরের দরজা ভিজিয়ে রাখা রয়েছে। আমি একটা চায়ের কাপ তুলে নিলাম, তারপর চুমুক দিয়ে নিঃশব্দে অপেক্ষা করলাম। দীপঙ্করবাবু বোধহয় সেটা বুঝতে পেরেই বললেন, দেখুন, সবটা বলবো, তবে তার আগে আমায় বলুন যে আপনি তেলিয়াবাড়ি সম্পর্কে কতটা জানেন। "আহ, দেখুন, আমি মিথ্যে কথা বলবো না, এ বাড়ির সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। নাম শুনেছি এবং সত্যচরণবাবু যেটুকু বলেছেন সেটাই। তবে আমার বন্ধু বিশ্বনাথ কিন্তু এই বাড়ির ব্যাপারে অনেক কিছুই জানে।" ছোট করেই বলি, এ বাড়ি আজ থেকে প্রায় 250 বছর আগে তৈরি করেছিল আমারই পূর্বপুরুষ। তখন এই অঞ্চলে আমাদের ওই একরকম রাজত্ব চলতো বলতে পারেন। আমার পূর্বপুরুষ কিন্তু রাজা ছিলেন না, ছিলেন জমিদার। তবে এই জয়পুরের গোটা এলাকাটা ছিল তাদের হস্তগত। তবে অন্যান্য জমিদারের মতোই আমার পূর্বপুরুষ কখনোই স্বৈরাচারী ছিলেন না। এখনো এই অঞ্চলে মানুষের মুখে মুখে আমার পূর্বপুরুষের গুণগান আপনি শুনতে পাবেন। সেই কারণেই হয়তো এখনো আমাদের জমি জমা এবং বাকি জায়গা থেকে উঠে আসা টাকা পয়সাতে আবার বেশ ভালোই চলে যায়। তেলিয়াবাড়ি তৈরি হয়েছিল আমার এক পূর্বপুরুষের ইচ্ছেতে। তেলিয়াবাড়ি নাম দেওয়ার পেছনে একটা গল্প আছে, সেটা এখন না বললে হয়। যাই হোক, তখন কিন্তু আমাদের এই বাড়ি সবসময় লোকজনে একেবারে গম গম করত। তারপর ধীরে ধীরে সময় যত বাড়তে শুরু করে তত কমতে থাকে এই বাড়ির সদস্য সংখ্যা। বাবার আমলে এই বাড়িতে 20 জন মতো সদস্য বাস করত। তারপর আমার বিয়ে, এবং বিয়ের পরে আমার স্ত্রীর মৃত্যুর পরেই সবকিছু কেমন যেন আস্তে আস্তে বদলে যেতে লাগলো। তারপরে বাবা মায়ের মৃত্যুর পরে আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম। বুঝতেই পেরেছিলাম যে বাবা মায়ের মৃত্যুর পরেই সবার নজর পড়বে আমার সম্পত্তির দিকে। তাই আস্তে আস্তে সবার থেকে সম্পর্ক ছিন্ন করে নিলাম। কিন্তু আজ এতগুলো বছর পরে যে কে আবার আমার উপরে আক্রমণ করতে শুরু করলো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে সত্যচরণবাবু বলেছিলেন আপনি বাড়ির পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। সে আপনাকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টাও করে। আপনি তাকে ভালোভাবে দেখতে পেয়েছিলেন? না, শুধু সেবার নয়, আরো অনেকবারই বাড়ির আশেপাশে কাউকে আমি অনুভব করতে পেরেছি। কয়েকবার দেখতেও পেয়েছি, কিন্তু দোতলার ঘর থেকে আমি কখনো বাইরে যাই না। তাই হয়তো সে আমায় আক্রমণ করার সুযোগটা পায়নি। তার মানে আপনি নিশ্চিত যে দোতলার ঘর থেকে বাইরে বেরোলেও সে আপনাকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে, তাই তো? বাড়ির ভেতরে কেউ ঢুকলে বাড়ির দারোয়ান বুঝতে পারে না? জগন্নাথের বয়স হয়েছে, তাছাড়া সব সময় তো আর তার পক্ষে বাড়ির চারপাশটা ঘুরে দেখা সম্ভব নয়। কোন সুযোগে কে ঢুকে বসে থাকবে সেটা আর জগন্নাথ কি করে জানবে বলুন তো? আপনাদের এখানে ডেকে আনার যে প্রধান কারণটা, শুধু ওটা নয়, কেউ আমাকে আক্রমণ করতে চাইছে। তাছাড়া আরেকটাও কারণ আছে, একটা হুমকি চিঠি। এইবারে আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণ ভেবেছিলাম ওটাই কারণ, কিন্তু এখন অন্য কথা শুনে ভালো করে তাকালাম। দীপঙ্করবাবু তার পরনের পোশাক থেকে বার করে আনলেন একটা চিঠি, বাড়িয়ে দিলেন আমার হাতে। ভালো করে দেখলাম, এখানে কিছু কথা লেখা আছে। প্রস্তুত হয়ে যাও মৃত্যুর জন্য, আমি ফিরে এসেছি। এইটুকুই, আর কিচ্ছু নেই। এমন একটা চিঠি দেখে অবাক হওয়ারই কথা। আমি অবাক হয়ে বললাম,
এমন একটা চিঠি লুকিয়ে কে পাঠাতে পারে বলে আপনার মনে হয়? দীপঙ্কর বাবু সামান্য হেসে রহস্যময় গলায় বললেন, শত্রুপক্ষ ছাড়া আর কেউ তো হতে পারে না। আচ্ছা, সমস্যা কি হয়েছে বলুন তো? একটা ব্যাপার যে ঘটেছিল তা তো আমি জানি। আপনাদের আগের ম্যানেজারের নামটা ঠিক মনে নেই। তিনি এই বাড়িতেই কোনোভাবে মারা গিয়েছিলেন শুনেছিলাম। ওটাও আমার কাছে একটা চিন্তার বিষয়, বুঝলেন সৌরভ বাবু। ওই ম্যানেজার অমলকান্ত কাজের ছেলে ছিল। সে নিজে নিজেই সমস্ত কাজ এমনভাবে করতে পারত যে আমায় কিছু বলতেই হতো না। তাছাড়া বেশ কিছু ব্যাপার ও এমনভাবে দেখতে পারত যেটা হয়তো আমিও পারতাম না। আর তাই ও মারা যাওয়ায় আমার খুব অসুবিধে হয়েছিল। কিন্তু আমি এটা এখনো বুঝতে পারিনি যে আমার বাড়ির ভেতরে ঢুকে অমলকান্তকে কেউ খুন করতে যাবে কেন। হয়তো অমলকান্ত বাবুর জন্য কারোর কোনো সমস্যা হয়েছিল, তাই তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছিল। কিন্তু খুনটা কিভাবে হলো? অমলকান্ত দোতলার ঘরে থাকতো। দোতলার ঘরে আমি কাউকে চট করে থাকতে দিই না। প্রথমত দোতলার ঘরগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। একতলার ঘরগুলোতে থাকলেই সুবিধা। তবে অমলকান্ত একরকম জোর করেই দোতলার ঘরগুলোতে থাকতো। এই দোতলার ওই শেষের দিকে যে ঘরটা, সেখানে অমলকান্ত বাস করত। একদিন রাতের বেলা অমলকান্ত আমার ঘরে এসে বলল কি, আমার মনে হয় আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। জমি জমা কিংবা অন্যান্য সম্পত্তিতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। জয়পুর এবং জয়পুরের বাইরেও আপনার বিরুদ্ধে লোকেরা অনেক কথা বলছে। আমার বিরুদ্ধে এই সমস্ত কাজ কে করছে তা তুমি জানতে পেরেছ? না, এখনও বুঝতে পারিনি, তবে আমি সে চেষ্টা করে যাচ্ছি। খুব তাড়াতাড়ি হয়তো আপনাকে কিছু বলতে পারবো, তবে একটু সাবধানে থাকবেন। আমার বাড়িতে আমাকেই সাবধানে থাকতে হবে? বিপদ কখন কোন পথে আসে সেটা বলা যায় না, তাই আপনাকে একটু সাবধানে থাকতে হবে। সেই রাতে হঠাৎ করে অমলকান্ত আপনাকে সাবধান করতে গেল কেন? আর সেই রাতেই অমলকান্ত খুন হয়ে গেল? সেই রাতে আমায় সাবধান করে দেওয়ার পরেও আমি গোটা ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম। তাছাড়া সম্পত্তি এবং জমি জমা থেকে আয়ের পরিমাণ মাস ধুই এক ধরে সামান্য কমে এসেছিল। অমলকান্ত জানিয়েছিল যে আমার বিরুদ্ধে অনেকেই রয়েছে, বিশেষ করে আমার জমি জমায় থাকা লোকেরা, এবং আরও অনেক ব্যাপার রয়েছে যাতে তারা বিরোধিতা করতে চাইছিল। কিন্তু এতদিন ধরে ভালোভাবে চলতে থাকা একটা ব্যাপার তো হঠাৎ করে কেউ বিরোধিতা করবে না, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। সেটাই অমলকান্তকে খুঁজে বার করতে বলেছিলাম। আর সেদিন ভোরবেলা অমলকান্তর ঘরেই দরজা খুলে দেখা যায় যে অমলকান্ত গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের মধ্যে ঝুলছে, অথচ আত্মহত্যা করার কোনো কারণ নেই অমলকান্তের। রাত্রিবেলা বিছানায় শুয়ে ভাবছিলাম দীপঙ্কর বাবুর বলা কথাগুলো। দীপঙ্কর বাবু জানেন না তার পেছনে কারা শত্রুতা করে থাকতে পারে, কিন্তু শত্রু যে আছে এ ব্যাপারে সে নিশ্চিত। আর সত্যচরণ বাবু তার বাড়িতে ম্যানেজার থাকার কারণটা এবার বুঝলাম। আসলে জমিদারি ব্যবস্থাটা চলে গেলেও দীপঙ্কর বাবুর এখনো বেশ কিছু জমি জমা, তাছাড়া জয়পুর এবং তার বাইরের দিকে বেশ কিছু সম্পত্তি রয়েছে। এখান থেকে মাসিক যা আয় হয় তার সমস্তটাই দেখাশোনা করেন সত্যচরণ বাবু নিজে। তাছাড়া এই সমস্ত ব্যাপারটা গোপনে রাখতে চান বলেই আসলে দীপঙ্কর বাবু বাড়ির এমন একটা অবস্থা করে রেখেছেন। তবে যে কটা ঘরে আমরা রয়েছি সে সমস্ত ঘর যে ভেতর থেকে মেরামত করা হয়েছে তা কিন্তু ভালোভাবেই বোঝা যায়। যদিও ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত বলেই মনে হয়েছিল, তবে পরে মনে হলো প্রথমত এই গোটা বাড়িটা মেরামত করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তাছাড়া যেখানে মাত্র 3 থেকে 4 জন মানুষ থাকবে সেখানে গোটা বাড়িটা মেরামত করানো একটা বোকামি। আর দ্বিতীয়ত
এটা মেরামত করে ফেললে ঐতিহাসিক যে গুরুত্ব বাড়িটার রয়েছে সেটাও ক্ষুণ্ণ হয়ে যাবে। এই কথাগুলোই মনে মনে ভাবছিলাম। তারপর একসময় কখন যে গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিলাম সেটা মনে নেই। ঘুমটা ভাঙলো অনেক রাত্রের দিকে। এমনি সময় ঘুম ভাঙলে প্রথমে ঘুম থেকে উঠে চট করে কিছু বোঝা যায় না, কিন্তু ঘুমটা বোধহয় আগেই ভেঙেছিল, কোনো একটা কারণে হবে হয়তো। তাই চট করে উঠে চোখ চলে গেল জানলার দিকে। জানলা দুটো খোলাই ছিল। কি মনে হতে আমি হাঁটতে হাঁটতে জানলার দিকে এগিয়ে গেলাম। পায়ে পায়ে জানলার কাছে এগিয়ে যেতেই মনে হলো বাড়ির পেছনের দিকের ওই পাঁচিলটার কাছে কি একজন দাঁড়িয়ে আছে। আমি জানলার কাছে এসে দাঁড়াতেই চট করে কে যেন একটা গাছের আড়ালে সরে গেল। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল বিশ্বনাথের বলা কথাগুলো। বিশ্বনাথ বলেছিল, ঘর থেকে বাইরে বের হতে যাবে না, এমন কিছু করতে যাবে না যাতে কোনো বিপদ হয়ে যেতে পারে। কিন্তু বিশ্বনাথ এখানে থাকলে কি করত? বিশ্বনাথ নিশ্চয়ই এমন একটা সুযোগকে হাতছাড়া করতো না। বাইরে বেরিয়ে অন্তত বোঝার চেষ্টা করতো ওটা কে, আর যদি সেটা নাও বুঝতে পারতো তাহলে অন্তত একবার দেখে নিশ্চয়ই আসতো। কিন্তু আমি এখন কি করব? দোতলায় একমাত্র রয়েছেন দীপঙ্কর বাবু, একতলায় সত্যচরণ, মাধবচরণ, কিন্তু দারোয়ান জগন্নাথ কোথায়? কথাটা ভেবে দরজার দিকে এগোতে যাব এমন সময় শুনতে পেলাম বাইরে চাপা স্বরে যেন কেউ কথা বলছে, খুবই চাপা স্বরে। আর তারপরেই মনে হলো পায়ের একটা শব্দ নেমে গেল সিঁড়ির দিকে। আমি দরজার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম দরজা খুলে কেউ বাইরে বেরিয়ে আসছে। এমন সময় পাশের ঘরের দিকে একটা দরজা খোলার শব্দ শুনতে পেলাম। তারপরে আমিও যেন সাহস করেই দরজাটা খুলে ফেললাম। দেখি দীপঙ্কর বাবু দরজা খুলে বাইরে বেরিয়ে ব্যালকনিতে এদিক ওদিক তাকিয়ে দেখছেন। আমি বেরিয়ে এসেছি দেখে বললেন, সৌরভ বাবু, আপনি বেরিয়েছিলেন কি? দরজার সামনে দিয়ে হাঁটাহাঁটি করছিলেন? না তো, আমি বাইরে পায়ের শব্দ শুনতে পেয়ে দরজা খুলে বাইরে বেরোলাম। আপনিও শুনেছেন নাকি? দীপঙ্কর বাবুর চোখে মুখে একটা অদ্ভুত ভাব দেখা গেল, যেন তিনি একরকম মনে মনেই বললেন, যেন মনে হলো দরজার কাছটায় কেউ একটা দাঁড়িয়েছিল। আমি বিছানা ছেড়ে উঠতে আস্তে আস্তে সিঁড়ির দিকে চলে গেল, কিন্তু এমন সময় কেউ উঠে আসার তো কথা নয়। কি মনে হতেই সঙ্গে সঙ্গে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। আমার দেখা দেখি দীপঙ্কর বাবু আমার পিছু নিলেন। নিচে এসে দেখি চারিদিকে ফাঁকা, কোথাও কেউ নেই। সত্যচরণ বাবু এবং মাধবচরণের ঘরের সামনে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। একমাত্র জগন্নাথকে পাওয়া গেল। গেটের পাশে যে ছোট্ট খুবড়ি মতো ঘর আছে সেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। বাড়িতে আর কেউ নেই। আমি আর বাইরে ওই গাছের তলায় দাঁড়িয়ে থাকা লোকটাকে যে দেখতে পেয়েছিলাম তার কথা বললাম না, বলেই বা কি হবে? লোকটাকে যখন আমি গাছের তলায় দেখেছি ঠিক তখনই সিঁড়ির কাছে পায়ের শব্দ শুনতে পেয়েছি। একটা লোক একই সময় দুটো জায়গায় তো থাকতে পারে না, অর্থাৎ ওপরে যে উঠে এসেছিল সে অন্য কেউ। এই বাড়ির কেউ যদি ওপরে না আসে তাহলে অন্য কে আসবে বলুন তো? হ্যাঁ, আমিও কিছু বুঝতে পারছি না। কালকের দিনটা দেখি, পরশুদিন তো বিশ্বনাথ চলে আসবে। তবে রাতের দিকে আপনি একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, বলা তো যায় না কখন কোন বিপদ হয়ে যায়। সেই রাতের মতো তেমন কিছু হলো না। আসার আগে জগন্নাথকে আমরা জাগিয়ে দিয়েছিলাম। জগন্নাথ গভীর ঘুমে ঘুমিয়েছিল। প্রথমে উঠে কিছুই বুঝতে পারল না। পরে আমায় আর দীপঙ্কর বাবুকে একসঙ্গে দেখে একটু বুঝল। তবে দীপঙ্কর বাবু দেখলাম তেমন কিছুই বললেন না। আমি অপেক্ষা করতে লাগলাম আর মাত্র একটা দিনের জন্য। বিশ্বনাথ এসে পড়লে সে নিশ্চয়ই কিছু বুঝতে পারবে। আমি যেটা বুঝতে পারছি না সেটা শুধুমাত্র তারই বোধগম্য। ওই গাছের তলায় এসে দাঁড়ানো লোকটার ব্যাপারটাও বিশ্বনাথকে কিছু না কিছু দেখে জানাতে হবে, তাহলে এই বিষয়ে তার সাহায্যই হবে। এখানে ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থাও চোখে পড়ল না। অন্ধকার নামার পরে এখানে লণ্ঠনের আলোই ভরসা। তাছাড়া ঘোড়ার গাড়িতে করে গ্রামের ভেতর থেকে আসার সময় দেখেছিলাম
জায়গাটা শহরের এত কাছাকাছি হলেও এদিকে ইলেকট্রিসিটির ব্যবস্থা এখনো পর্যন্ত ভালোভাবে পৌঁছায়নি। দুদিকে ধানের জমি, মাটির বাড়ি পর্যন্ত এখনো রয়েছে। তাছাড়া যেখানে এত বড় একটা বাড়িতে ইলেকট্রিসিটি নেই, সেখানে গ্রামের বাড়িগুলোতে ইলেকট্রিসিটি থাকার চিন্তা করাও যায় না। যাই হোক, পরদিন সকালে সত্যচরণ বাবুকে সমস্ত কথা খুলে বলতে তিনি অবাক হয়ে বললেন, সে কি? আরে আমায় একবার তো ডাকবেন। আসলে আমি একবার ঘুমিয়ে পড়লে আর কিছুই মাথায় থাকে না, আমার ঘুমটা একটু গভীর হয়। তাছাড়া কালকের সারাদিন তো বুঝতেই পারছেন। কিন্তু সমস্যা হলো, কাল রাতে সিঁড়িতে পায়ের শব্দ শোনার সময় জানলা দিয়ে বাইরে তাকাতেই আমি ওই পাঁচিলের কাছে আরও কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমার কথা শুনে সত্যচরণ বাবুর মুখে মুহূর্তের মধ্যে যেন একটা ভয় খেলে গেল। বুঝতে পারলাম তিনিও ব্যাপারটা নিয়ে চিন্তায় রয়েছেন। এই মুহূর্তে আর কি করা যায় সেটা বুঝতে না পেরে সত্যচরণ বাবুকে কথাটা বলেছিলাম। তিনিও কেমন চিন্তায় পড়ে গেলেন। আমাকে আজকেও একবার কাজে বেরোতে হবে, ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যাবে। আপনি দেখুন কিছু বুঝতে পারেন কি না। তাছাড়া বাকিরা তো রইলই। রাতেরবেলা সাবধানে থাকবেন, কারণ বলা যায় না কখন আবার কি হয়ে যায়। দীপঙ্কর বাবুকে তো সাবধানে থাকতেই বলেছি আমি। একটু পরে সত্যচরণ বাবু বেরিয়ে গেলেন। আমি বাড়িতে একরকম একাই বলা যায়। দীপঙ্কর বাবু দোতলা থেকে নিচে নামেন না। রামচরণ সবসময় তার কাজ নিয়ে থাকে। দারোয়ান জগন্নাথ গেটের আশেপাশেই থাকে। আমি গেটের কাছে গিয়ে জগন্নাথের পাশেই দাঁড়ালাম। কথায় কথায় 6 মাস আগে খুন হওয়া সেই ম্যানেজার অমলকান্তর কথা উঠে এলো। ওই ম্যানেজার বাবুকে আমি কতবার বলেছিলাম যে অমন করতে না, আমার তো কথাই শুনলো না। আরে সব জায়গায় ভালো খারাপ সব কিছু নিয়ে চলতে হয়, তার জন্য সবার পেছনে লাগতে গেলে তো সমস্যা। মানে ঝামেলাটা কাদের সঙ্গে হয়েছিল সে ব্যাপারে তুমি কিছু জানো? না, জানি না। তবে গ্রামের লোকেরা কানাঘুষো করে যে এই তেলিয়া বাড়ির জমিদারের নামে একটা খারাপ ইতিহাস আছে। আসলে আমাদের বড়বাবুর বাবার নাকি আরো একটা সন্তান রয়েছে, এমন কথা গ্রামের লোকেদের কাছে অনেকবার শুনেছি। বড়বাবুর বাবা মারা যাওয়ার সময় বাড়িতে ঝামেলা হয়েছিল। এই বাড়ির অনেকেই নাকি সে সমস্ত কথা জানতো। তারা ঝামেলা করেছিল, তারপর আদালতে এই সমস্যা নিয়ে অনেক কিছু হয়, কিন্তু কেউ কিছুই করতে পারেনি। আমাদের বড়বাবু সমস্ত মামলায় জিতে যায়, তারপর থেকে এই বাড়িতে সে আর কাউকে থাকতে দেয় না। যারা তার পক্ষে ছিল তাদেরকেও না, আর যারা তার বিপক্ষে ছিল তাদেরকে তো একেবারেই না। সবাইকে এই বাড়ি থেকে চলে যেতে বলে বড়বাবু, তারপরে নিজে একাই থাকে। ওই ম্যানেজার বাবু আসলে বড়বাবুর সব কাজকর্ম দেখাশোনা করত। বড়বাবু সেই দূর সম্পর্কের ভাই, মানে অন্য পক্ষের ভাই নাকি তার বিরুদ্ধে গ্রামের লোকেদের তাতিয়ে চলছিল। এই ব্যাপারটাই তো ম্যানেজার বাবু খুঁজে বার করেছিল, তারপরে যেমন হয়ে গেল। আচ্ছা, এই বাড়িতে সব থেকে পুরনো কে জগন্নাথ? এ বাড়িতে সব থেকে পুরনো আমি। বড়বাবুর বাবার আমল থেকে এখানে রয়েছি। তখন আমার বয়স অনেক কম, এই তো বছর 20 আগের কথা হবে মনে হয়। এ কাজ আমার বাবাও করত। আমার বাবা ছিল এখানে দারোয়ান, তারপরে আমি সেই কাজ পাই। আমি এখানেই থাকি, এটাই আমার সংসার, বুঝলেন? আর এখানে সব থেকে নতুন কে? সবচেয়ে নতুন হলো মাধবচরণ। রান্নার কাজ করছে আর বাড়ির সমস্ত কাজে দেখাশোনা করে। মাত্র 3 মাস আগে সে এখানে এসেছে। আগের যে রান্নার লোকটা ছিল সে হঠাৎ করে কাজকর্ম ছেড়ে চলে যায়। সে যাওয়ার আগে মাধবচরণকে এখানে দিয়ে গেছিল। জগন্নাথের কথা শুনে মনে একটা খটকা লাগলো। মাধবচরণ চট করে সবার সামনে আসে না। তাছাড়া মাধবচরণের সঙ্গে সেভাবে কথাও বলা হয়নি। মনে মনে স্থির করলাম কাল সকালে বিশ্বনাথ আসার আগে মাধবচরণের সঙ্গে একবার কথাবার্তা সেরেই রাখব। দুপুরে মাধবচরণ যখন খাবার জন্য ডাকতে এলো তখন তাকে ঘরে বসালাম। আচ্ছা, তুমি তো সবই শুনেছ। আচ্ছা, এই বাড়িতে আগের ম্যানেজার অমলকান্ত বাবুর এমন হঠাৎ করে মৃত্যুর ব্যাপারে তুমি কিছু জানো? আমি সামান্য কাজের লোক বাবু, আমি কি করে বলবো বলুন তো। তাছাড়া আমি তো এখানে মনে হয় ওই 2-3 মাস আগে এসেছি।
আমি এখানে আসার আগেই যা হওয়া তা হয়ে গেছে। আমি ওর ব্যাপারে কিছুই জানি না। তবে দেখেছিলাম ওই ম্যানেজার বাবুর মৃত্যুর কথা উঠলে পরেই আমাদের বড়বাবু কেমন যেন হয়ে যেতেন। কারণটা বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারতাম যে ওই ম্যানেজার বাবু বড়বাবুর বড় কাছের লোক হয়ে উঠেছিল। আগের যে লোকটি রান্নার কাজ করত সে তোমায় দিয়ে গিয়েছিল, সে হঠাৎ করে দেশের বাড়ি চলে গেল কেন? আমি তো অন্য এক জায়গায় ছিলাম। একদিন সে আমার সঙ্গে দেখা করতে এলো, বলল আমাকে একটা ভালো জায়গায় কাজের ব্যবস্থা করে দেবে, তবে রান্নার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কাজও নাকি করতে হবে, থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আছে, তাছাড়া মাইনা যা পাবো তাতে বাড়িতে পাঠিয়েও টাকা পয়সা হাতে থাকবে। তাই আমি রাজি হয়ে গেলাম। তার বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছিল, তাই সে দেশের বাড়ি চলে গিয়েছিল। এমনিতেই তাকে বিশ্বস্ত কাউকে খুঁজে দিতে হতো। বুঝতেই পাচ্ছেন, এসব ব্যাপারে তো সবাইকে বিশ্বাস করা যায় না। মনে মনে একটা ব্যাপারে খটকা লাগলো। ম্যানেজার অমলকান্ত মারা গেছে 6 মাস আগে, কিন্তু এই লোকটা বাড়িতে কাজে এসেছে 2-3 মাস আগে। সব থেকে নতুন যদিও সে হয়, তাহলেও তো সে আসার আগেই অমলকান্তর মৃত্যু হয়েছে। তাহলে সে ব্যাপারে কি মাধবচরণকে সন্দেহ করা যায়? এছাড়া এই বাড়িতে সন্দেহ করার মতন আর কে আছে? গোটা দিনের মধ্যে আর কারোর সঙ্গে দেখা হলো না, ঘরেই রইলাম। ঘরে বসে বসে গোটা ব্যাপারটাকে নিজের মতো করে ভাবতে ভাবতে একসময় মনে হলো সন্দেহের তালিকা থেকে কেউ বাইরে নেই, এমনকি দীপঙ্কর বাবু পর্যন্ত। কোনো কারণে হয়তো ম্যানেজারের খুনের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন। কোনো রকমে হাঁপিয়ে উঠছিলাম। বিশ্বনাথ না আসা পর্যন্ত যেন এই অন্ধকারে আশার আলো দেখতে পাচ্ছি না। সেদিন রাতে আবার বাড়ির পেছনের পাঁচিলের কাছে ওই লোকটিকে দেখতে পেলাম। পরদিন সকালেই বিশ্বনাথ এসে হাজির। আমি ঘুম থেকে তখনও উঠিনি। আমায় এসে খবরটা দিল মাধবচরণ। তাড়াতাড়ি গিয়ে দেখি বসার ঘরে দীপঙ্কর বাবু এবং বিশ্বনাথ বসে আছে। সত্যচরণ বাবু কি একটা কাজে তখন বাইরে গিয়েছে। বিশ্বনাথ আমাদেরকে বলল, আপনি জানেন না দীপঙ্কর বাবু, সৌরভ কিন্তু আমার চেয়েও ভালো তদন্ত করতে পারে। তাই তো ওকে এখানে পাঠিয়ে আমি একদম নিশ্চিন্ত হয়েছিলাম। আশা করি সৌরভের মধ্যে অনেক কিছু জানতে পেরেছে। তুমি এত সকালে এলে যে? বিশ্বনাথ যেন কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য বলল, আপনি কি যেন বলছিলেন দীপঙ্কর বাবু, আপনার জমি জমার ওই সম্পত্তির দিকের ব্যাপারটা? আমি তো সৌরভ বাবুকে বলেছি, আপনাকেও বলছি, অমলকান্ত যতদিন সব কিছু দেখাশোনা করেছিল ততদিন কিন্তু সব কিছু ঠিক ছিল। তার কাজকর্ম আমি নিজেও দেখেছি। কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমাকে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। একে তো এই বাড়ির ভেতরে কারোর উপদ্রব, সব সময় একটা ভয় নিয়ে থাকা, তার উপরে এই সমস্ত বিষয়, গোটা ব্যাপারটা নিয়ে আমি বড় জটিলভাবে ঘেঁটে রয়েছি বিশ্বনাথ বাবু। যদি আপনি কিছু করতে পারেন তাহলে। সে কারণেই তো আমি সৌরভকে আগে এখানে পাঠিয়েছিলাম, আর এখন আমি এসেছি। চিন্তা করবেন না, আপনার সমস্যার কোনো না কোনো একটা সমাধান আমি করবই। তবে একটা কথা আমায় বলুন তো, আপনার বাবার সঙ্গে পাশের গ্রামে, মানে জয়পুরের পাশের গ্রাম ননীগড়ের প্রাক্তন জমিদার বাড়ির সঙ্গে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছিল কি? এক কথায় যেন দীপঙ্কর বাবু মুহূর্তের জন্য কেমন হয়ে গেল। তিনি একবার গলা খাকারি দিয়ে বললেন, এই ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে। আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন ওরা কেউ কোনো কিছু নিতে আসেনি, অথচ বাবার মৃত্যুর পরে ওরা সম্পত্তির মালিকানা দাবি করতে চলে এলো। অথচ তখন তো কোনোভাবেই কোনো কিছু প্রমাণ করার সুযোগ নেই, তাই না? ওরা ভেবেছিল আমি হয়তো সমস্ত কিছু মুখ বুঝে মেনে নেব। আমিও মেনে নিলাম না, আদালতে কেস চালালাম। দেখলাম আমার আত্মীয়দের মধ্যে অনেকেই ওদের সহযোগিতা করছে। এই ঘরের জমিদার বাড়ির সঙ্গে আমাদের জমিদার বাড়ির যে একটা সম্পর্ক ছিল সে কথা মিথ্যে নয়, কিন্তু তাই বলে আমার বাবাকে নিয়ে এমনভাবে একটা মিথ্যে কথা ছড়িয়ে দেওয়া হবে?
এই যে আ- আর আমি চুপ করে সহ্য করব না, তাই না? কতদিন আগের কথা এটা? বছর কুড়ি কিংবা আরেকটু আগের কথা হবে হয়তো। তখনই সমস্ত ব্যাপারগুলো ঘটেছিল। শেষবার আদালতে যেতে হয়েছিল আমায়, তাও বছর 15 আগে। তখনই যা সমাধান হওয়ার হয়ে গিয়েছিল। তারপরেই তো এই বাড়িতে থাকা লোকেদের আমি আর বিশ্বাস করতে পারলাম না। সবাইকে এক এক করে এখান থেকে চলে যেতে বললাম। তার মানে তখন থেকেই আপনি বুঝতে পেরেছিলেন আপনার শত্রুর সংখ্যা বাড়তে পারে এবং সেই শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারে। টাকা থাকলে শত্রু হবেই বিশ্বনাথ বাবু। তাই খুব বেছে বেছে একমাত্র জগন্নাথকে আমি আমার কাছে রেখেছিলাম। তারপর আমার রান্নার কাজের লোক যে ছিল সেও ছিল বিশ্বস্ত। ম্যানেজার হিসেবে প্রথম একজন ছিল, সেই গোটা ব্যাপারটা সামলাতে না পেরে চলে গিয়েছে। তারপরে অমলকান্ত এবং তারপরে এই সত্যচরণ। তবে আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি চাইলে আরও লোকজন বাড়িতে রাখতে পারি, পাহারাদার থেকে শুরু করে আরও কিছু, কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। তাহলে আমাদের বিশ্বাস করলেন কি করে? এই মুহূর্তে আপনারাই আমার আশা ভরসা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে কে আমার ক্ষতি করতে চাইছে সেটা আপনি খুঁজে বার করবেন এবং তাদের শাস্তি দেবেন। দীপঙ্কর বাবুকে বিদায় জানিয়ে বিশ্বনাথ ও আমি আমার ঘরে এসে বসলাম। তাকে সমস্ত কথা খুলে বলতে যাব এমন সময় বিশ্বনাথ বলল, জালনার ধারে অত রাতে ওভাবে দাঁড়িয়ে থাকাটা কিন্তু ঠিক নয়। তুমি কি জানো না দীপঙ্কর বাবুর ওপরে এর আগে একজন ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল? যদি তোমার ক্ষেত্রেও তেমনটা হতো? কিন্তু তুমি কি করে জানলে বা আমি জানলার কাছে রাতের বেলা দাঁড়িয়েছিলাম? দীপঙ্কর বাবু যেদিন রাতের বেলা শব্দ শুনে ঘর থেকে বেরিয়েছিলেন সেদিন তুমিও জেগেছিলে, অথচ অত রাতে তোমার জেগে থাকার কথা নয়। একটা অনুমান করেছিলাম। তাছাড়া নতুন জায়গায় এলে যে তোমার একটা কৌতূহল থাকবে, আর সেক্ষেত্রে রাতের বেলা দীপঙ্কর বাবুর ওপর আক্রমণ হওয়ার কথাটা শুনে তুমি কৌতূহলী হবে সেটাও বুঝতে পেরেছিলাম। এক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে বিশ্বনাথের বিশ্লেষণ শুনে সব কিছু বুঝতে পেরে হঠাৎ করে সেই রাতের লোকটার কথা মনে পড়ে গেল। বিশ্বনাথ, রাতের বেলা একটা লোককে আমি 2 দিন ওই গাছের কাছে দেখেছি। প্রথমে ভাবছিলাম যে পাঁচিল পেরিয়ে লোকটা এলো কি করে। পরে দিনের বেলা ঘুরতে ঘুরতে দেখেছিলাম ওই দিকের পাঁচিলের অংশটা ভাঙা আছে খানিকটা। সেখান থেকে একটু কষ্ট করলেই এপাশে চলে আসা যায়। কিন্তু পাঁচিলের ওদিকে কিন্তু ফাঁকা জায়গা। গ্রামটা এদিকে শেষ হয়ে গেছে। গ্রামের একদম শেষের দিকে হলো এই বাড়িটা। রাতের বেলা তাহলে কি বাড়িতে 2 জন ঢুকেছিল? একজন সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল আর একজন ওইখানে। তুমি সব কিছুই দেখেছো সৌরভ, কিন্তু খুব ভালোভাবে দেখোনি। তাই অতি সহজ ব্যাপারগুলোকে তুমি মিস করে গেছো। যাই হোক, সমস্যা নেই। তুমি যা যা দেখেছো তাতেই আমার কাজ চলে যাবে। তবে আজ আর কিছুই হবে না। আশা করি কালকের সব ব্যাপারগুলোর সমাধান আমি করতে পারবো। আমি 2 দিন এখানে থেকেও যেগুলো সমাধান করতে পারলাম না, তুমি 1 দিন মাত্র এখানে থেকে তার এত সমাধান করে ফেলবে? তোমার 2 দিন আর আমার 1 দিন, সব মিলিয়ে তো 3 দিন হলো। তুমি আমায় যে কয়েকটা ইনফরমেশন দিলে সেগুলোও তো আমার কাজে লাগলো। তাছাড়া তুমি আলাদা আলাদা করে সবার সঙ্গে কথাও বলেছো, সেটা আমি সকালে এসেই সবার কাছ থেকে জানতে পেরেছি। আচ্ছা, তোমার সন্দেহের তালিকায় কে কে আছে বলো তো? দেখো, আমার সন্দেহের তালিকায় প্রথমেই রয়েছে কিন্তু ওই মাধবচরণ। যদিও 6 মাস আগে অমলকান্ত নামের ওই ম্যানেজার মৃত্যু হয়, কিন্তু তারপর থেকেই দীপঙ্কর বাবুর সম্পত্তি, জমি জমা এবং সব দিকেই ভাটা পড়তে শুরু করে। একবার মনে হয়েছিল সত্যচরণ বাবু কোনো কিছু করছেন না তো, কিন্তু তারপরেই যেন মনে হলো সত্যচরণ বাবু কি কাজ করছেন সে ব্যাপারে দীপঙ্কর বাবু ভালোভাবেই জানেন। তাছাড়া সত্যচরণ বাবু তো অমলকান্ত বাবুর মৃত্যুর অনেক পরে এখানে এসছেন, অন্তত সপ্তাহ 2 পর। সত্যচরণ বাবুর সঙ্গে দীপঙ্কর বাবুর আলাপ পরিচয়ের ব্যাপারটা জানো? না তো, সেই ব্যাপারটা তো জানা হয়নি। আচ্ছা, তারপর বলো। মাধবচরণ এখানে সবচেয়ে নতুন, 2 মাস হয়েছে। তার আগে যে লোকটি এখানে ছিল সে এখান থেকে দেশের বাড়িতে চলে যায় কোনো একটা কারণে। এদিকে জগন্নাথ কিন্তু এখানে সব থেকে পুরনো। একমাত্র জগন্নাথকেই এই ব্যাপারে আমি কোনো রকম সন্দেহ করতে পারছি না।
অথচ জগন্নাথেরই সবচেয়ে বেশি সুযোগ ছিল। একবার ভেবে দেখো, রাতের বেলা তোমরা সবাই বাড়ির ভেতরে, আর জগন্নাথ হলো বাড়ির বাইরে। জগন্নাথ চাইলেই গেটের কাছ থেকে সরে এসে বাড়ির পেছনের দিকে গিয়ে পাঁচিলের কাছে দাঁড়িয়ে থাকতে পারে এবং বাইরে থেকে জানালা দিয়ে দীপঙ্করবাবুর ওপর ছুরিও মারতে পারে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো মোটিভটা কি? জগন্নাথ এই বাড়িতে ছোটবেলা থেকেই রয়েছে, তাই এই বাড়িতে দীপঙ্করবাবুকে হত্যা করে নিজের কাজ কিংবা মাথা গোজার ছাদ হারাবার মতো বোকামিটা কি সে করবে? কিন্তু মনে করো, যদি কেউ তাকে এই কাজের জন্য বলে থাকে, যদি কেউ তার মাথার ওপর ছাদ এবং বাকি জীবনটা আয়েশ করে বসে কাটাবার মতো টাকা দিয়ে কাজটা করতে বলে, তাহলে ও কি করবে না? তাহলে তোমার কি মনে হয়? অনেকগুলো কথা তুমি জানো না, সেগুলো তোমায় বলবো, তবে এখন নয়, রাতের বেলা। এখন আমায় একটু বেরোতে হবে। আচ্ছা, এই সত্যচরণবাবু কখন বাড়ি ফেরেন? তা তো বলতে পারবো না, তবে সন্ধ্যের সময় বোধ হয়, অন্তত এই 2 দিন সন্ধ্যের সময় আমার তার সঙ্গে দেখা হয়েছে। বিশ্বনাথ বেরিয়ে যাওয়ার পর কয়েকটা ব্যাপার নিয়ে আমি আবার ভাবতে লাগলাম। বিশ্বনাথ এখানে এসেই দীপঙ্করবাবুর পরিবারের ইতিহাসের একটা অন্ধকার দিক রয়েছে সেটা খুঁজে বার করতে পেরেছে। সকালে যদি সে এখানে এসে পৌঁছায়, তাহলে গোটা ব্যাপারটা খুঁজে বার করলো কখন? আর তার মানে কি বিশ্বনাথ এখানে আগে থেকেই এসছে? তাছাড়া বাড়ি থেকে রওনা হয়ে এখানে আসতে ঘন্টাখানেকের ওপরে লাগবে। এত সকাল সকাল বিশ্বনাথ বাড়ি থেকে বেরিয়ে এখানে এসে পৌঁছালো কি করে? এরকম কয়েকটা ছোট ছোট ব্যাপার মাথার মধ্যে ঘুরতে লাগলো। মনে হলো বিশ্বনাথ যেন আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। যাই হোক, সন্ধেবেলা ফিরে এসে আমার সঙ্গে দেখা করলেন সত্যচরণবাবু। বিশ্বনাথবাবু এসেছেন শুনলাম। হ্যাঁ, এসেছিল, কিন্তু তারপরে যেন কোথাও একটা বেরিয়ে গেল। বিশ্বনাথের কথাটা বলার সময় সত্যচরণবাবুর মুখটা মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গেল। তারপরে ব্যাপারটা সামলে নিয়ে চলে গেলেন একতলার ঘরের দিকে। আর ঠিক তখনই এই প্রথমবার সত্যচরণবাবুর দিকে তাকিয়ে একটা ব্যাপার আমার মনে পড়ল। সত্যচরণবাবুর পা। সত্যচরণবাবুর একটা পা তিনি সামান্য খুঁড়িয়ে চলেন। এটা আগেও দেখেছিলাম, কিন্তু সেভাবে লক্ষ্য করিনি। আর তারপরেই সেদিন রাতের একটা ব্যাপার মনে পড়ে গেল। হঠাৎ করে আমার মাথার ভেতর বিদ্যুৎ চমকের মতো একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল, কিন্তু তখন সেটা নিয়ে আর কিছু বললাম না। অপেক্ষা করলাম বিশ্বনাথের ফিরে আসার জন্য। অনেক রাতের দিকে তারপর দীপঙ্কর বাবুর ঘরে আমরা বসলাম। আমি, বিশ্বনাথ, সত্যচরণবাবু, মাধবচরণ, এমনকি দারোয়ান জগন্নাথ পর্যন্ত। এবং এদের সবার মাঝে আরও একজন আমাদের সঙ্গে রইল। সেই লোকটির মুখের দিকে তাকিয়ে কিন্তু মনে হলো লোকটিকে যেন আমি 2-1বার বাড়ির আশেপাশে দেখেছি। গ্রামের লোক বলে মনে হয়েছিল, এখন তার পরনের জামা কাপড় দেখে গ্রাম্য লোক বলে মনে হলো না। লোকটাকে 2-1বার জগন্নাথের সঙ্গে কথা বলতেও দেখেছিলাম। দীপঙ্করবাবু, আপনি এখানে আমায় ডেকে পাঠিয়েছিলেন আপনার বাড়িতে 6 মাস আগে ঘটে যাওয়া অমলকান্ত বাবুর মৃত্যুর রহস্য সমাধান করার জন্য, এবং তার সঙ্গে আপনাকে কেউ আক্রমণ করতে চাইছে কি না সেই ব্যাপারে তদন্ত করতে। আমি আমার বন্ধু সৌরভকে এখানে পাঠিয়ে দিই 2 দিন আগে, এবং সৌরভ এখানে যেদিন এসেছে সেদিন বিকেলের মধ্যেই আমিও জয়পুর এসে পৌঁছেছিলাম। এই কথায় শুধু আমি নই, বাকি সকলেই যেন অবাক হয়ে গেল। দীপঙ্করবাবু বললেন, আপনি যদি এখানে এসেই থাকেন তাহলে সেই কথা আমাদের জানালেন না কেন? আর আপনি ছিলেন কোথায়? সত্যচরণ বাবুর কাছে 6 মাস আগে অমলকান্ত বাবুর খুনের ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম শত্রুপক্ষ আপনার আশেপাশেই আছে। না হলে এত সুন্দরভাবে, এত সহজে সমস্ত কাজ করা সম্ভব নয়। বিশেষ করে আপনার বাড়িতে যখন এত বছরের বিশ্বস্ত একজন দারোয়ান রয়েছে। তাই আমি সৌরভকে একা পাঠিয়ে দিলাম, যাতে সৌরভ বাড়ির ভেতর থেকে সমস্ত ব্যাপারটা দেখতে থাকে, আর সেই সুযোগে বাড়ির বাইরে থেকে আমি সমস্ত কিছুতে নজর রাখতে পারি। এতে লাভ কিছু হয়েছে কি? লাভ অনেকটাই হয়েছে সত্যচরণ বাবু।
তবে সেই লাভের দিকটাতে যে আপনার একটু সমস্যা হবে সেটাও আমি আস্তে আস্তে বলছি। আমাদের সঙ্গে আপনারা যাকে দেখছেন তিনি এই এলাকার পুলিশ অফিসার মিস্টার সামন্ত। সেদিন এখানে এসেই প্রথমে আমি পুলিশের সঙ্গে দেখা করি, কেসের ব্যাপারে ভালো করে খোঁজ খবর করি। সেই আমায় জানায় অমলকান্ত বাবুর মৃত্যুটা গলায় ফাঁস লাগানো অবস্থাতে হলেও তার আগে তার সঙ্গে কারোর ধস্তাধস্তি হয়েছিল। কিন্তু সেই ধস্তাধস্তির সঙ্গে দ্বিতীয় যে ব্যক্তিটি ছিলেন সেই ব্যক্তির সঙ্গে এই বাড়ির কারোর রক্তের স্যাম্পল মিলছে না। অর্থাৎ এই বাড়ির দীপঙ্কর বাবু জগন্নাথ মাধবচরণের নয়। তখনই আমার একটু খটকা লাগে। তাহলে বাইরে থেকে কেউ একজন এসে অমলকান্তকে খুন করে গেছে, কিন্তু সেটাই বা কী করে হয়? এ সময় মিস্টার সামন্ত আমায় আরেকটা কথা জানান। যেদিন অমলকান্তবাবু খুন হয় তার 2-1 দিন আগে এই জয়পুর গ্রামে বাইরে থেকে নতুন একজন লোককে দেখা গিয়েছিল। সে কোথায় এসেছিল, কার কাছে এসেছিল সে ব্যাপারে কিছুই জানা যায় না। অর্থাৎ হতে পারে যে অমলকান্ত বাবুকে খুন করেছে সেই ছিল ওই লোকটি। কিন্তু বাড়িতে ঢুকতে গেলে কারণ না কারোর সঙ্গ তো তাকে পেতেই হবে। দীপঙ্কর বাবু নিজে এই কাজটা করবেন না। জগন্নাথ এবং রান্নার লোক যে ছিল আদিনাথ, এই দুজনের ওপরই সন্দেহটা পড়ল। কিন্তু জগন্নাথ এসব ব্যাপারে নেই, তার প্রমাণ আমরা আগেই পেয়েছি, অর্থাৎ আদিনাথ। কিন্তু আদিনাথ এমন কাজ করতে যাবে কেন? খোঁজ নিয়ে জানা যায় আদিনাথ এই বাড়িতে কাজে এসেছিল প্রায় বছরখানেক আগে। আদিনাথই গ্রামে আসা নতুন লোকটিকে অমলকান্তর ঘরে তাকে ঢুকিয়ে দেয়। আদিনাথ কিন্তু তখন এই বাড়িতে রান্না করত। যে রাতে অমলকান্তর মৃত্যু হয় সে রাতে সবার খাবারের মধ্যে ঘুমের ওষুধ পাওয়া গিয়েছিল। এটা গেল অমলকান্তের হত্যার রহস্যের ব্যাপারটা। যদিও এর মধ্যে বেশিরভাগটাই আমার অনুমান, তবু আদিনাথের দেশের বাড়িতে খবর পাঠানো হয়েছে, সেখানে তার তল্লাশি চলছে। দীপঙ্কর বাবুর প্রতিপক্ষ খুব চালাক, সঙ্গে সঙ্গে আদিনাথকে এখান থেকে সরিয়ে নেয় না। প্রায় 4 মাস পর আদিনাথকে এখান থেকে সরিয়ে নিয়ে মাধবচরণকে তার জায়গায় কাজে আনতে বলল। মাধবচরণের ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি, সে বিশ্বস্ত। খোঁজ খবর আপনি কবে নিয়েছেন? কালকে? এবারের সমস্ত খোঁজ খবর নিয়েছে ইনি, মানে মিস্টার সামন্ত। সেই ভাগে বাকিদের ব্যাপারে খোঁজ খবর জোগাড় করেছি আমি। কিন্তু তাহলে সেদিন রাতে, মানে এই কদিন বাড়িতে যে বারবার আসছিল সেটা কে? অমলকান্তর খুনের পর প্রতিপক্ষের প্রয়োজন হয়ে পড়েছিল দীপঙ্কর বাবুকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া। তাই তার জমি জমা সম্পত্তি এই সমস্ত দিক থেকে তাকে সমস্যায় ফেলার জন্য আরও একটা নতুন চরিত্রকে দীপঙ্কর বাবুর সঙ্গে জড়িয়ে দেয়। এবার বুঝতেই পারছো সেটাকে। এই সময় হঠাৎ করে নিজের অজান্তে আমার চোখ চলে গেল সত্যচরণ বাবুর দিকে, আর সঙ্গে সঙ্গে দেখলাম সত্যচরণ বাবুর মুখটা কেমন যেন হয়ে গেল। তার মানে আপনি কি বলতে চাইছেন যে আমি কিছু করেছি? ওই সময় তো আমি এ বাড়িতে আসিনি, আমি এসেছি অমলকান্ত বাবুর মৃত্যুর পরে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন দীপঙ্কর বাবুর সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা দীপঙ্কর বাবু কিন্তু ভালোভাবে বলতে পারেননি। হ্যাঁ, সত্যি সত্যচরণ আমার কাছে নিজে এসেছিল এবং কথাটা বলতে গিয়েই হঠাৎ দীপঙ্কর বাবুর চোখে মুখে একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেল। মুখ তুলে তাকালো আর বলল, সত্যচরণ বলেছিল যে এর আগে ওর জমিদারি কাজকর্মের দেখাশোনা করার একটা অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কি জানি এই অভিজ্ঞতা কিভাবে তৈরি হয়েছিল বা সে কোথায় এসব শিখেছে, সেসব অভিজ্ঞতার কথা আমি আর বিস্তারভাবে জিজ্ঞাসা করিনি। আমি বলছি, নয়নগড়ের জমিদারের বর্তমান ম্যানেজার রামচরণ হলো আসলে সত্যচরণের দাদা। রামচরণ জমিদারের ম্যানেজারের কাজকর্ম করলেও সত্যচরণ তার বুদ্ধিতেই সেই সমস্ত কিছু কাজ শিখে নেয়। তাই বছরখানেক আগে যখন নয়নগড়ের বর্তমান জমিদার, যাদের অবস্থা একরকম ভেঙে এসেছে, তাদের একমাত্র জমিদার রাজেন্দ্র রায়ের সঙ্গে পরিকল্পনা করেই সত্যচরণবাবু এখানে আসেন, এবং এর আগে এখানে অমলকান্ত বাবুর যে খুনটা হয়েছিল তাতেও পরোক্ষভাবে সত্যচরণবাবুর হাত রয়েছে। দেখুন বিশ্বনাথ বাবু, আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। কোনো প্রমাণ ছাড়া কিন্তু আপনি আমায় দোষী করতে পারেন না। প্রমাণ ছাড়া আপনাকে দোষারোপ করতে পারি না সে কথা ঠিক সত্যচরণবাবু।
আজ সকালে এসে আপনি যখন শুনেছেন আমি এখানে এসেছি, তখন আপনি বেরিয়ে গিয়েছিলেন একটা কাজে। কোথায় গিয়েছিলেন মনে আছে? আপনি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই মিস্টার সামন্ত আপনার পিছু নেয়। আপনি যে জমিদার রাজেন্দ্র প্রসাদ রায়ের সঙ্গে দেখা করেছেন সেসব প্রমাণ আমাদের কাছে আছে। রাজেন্দ্র প্রসাদ হল বর্তমানে দীপঙ্কর বাবুর সবচেয়ে বড় শত্রু। রাজেন্দ্র প্রসাদই সেই ব্যক্তি যিনি দীপঙ্কর বাবুর বাবার অবৈধ সন্তান বলে আশেপাশের অনেকেই জানেন। ঘটনাটা সত্যি না মিথ্যে তা জেনে আমার কোনো কাজ নেই। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন সত্যচরণ বাবু। মুহূর্তের মধ্যে তার হাতে উঠে এসেছে একটা রিভলভার। আমি জানতাম এমন কিছু একটাই হবে। তোদের খবর দেওয়াটাই ভুল হয়ে গেছে। আমি কতবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই বুঝলো না। রিভলভারটা নামিয়ে রাখুন সত্যচরণ বাবু, আপনি কিন্তু এখান থেকে পালাতে পারবেন না। পুলিশ গোটা বাড়িটা ঘিরে রেখেছে। সত্যচরণ ঝট করে চালাকি করে দীপঙ্কর বাবুর মাথায় রিভলভারটা চেপে ধরে বলল, পালাতে পারবো না সে কথা ঠিকই, কিন্তু ধরা পড়বার আগে একটা কাজ তো করে যেতেই হবে। যে কাজের জন্য এই বাড়িতে এসেছিলাম, একটু একটু করে জমিদার বাড়ি আর জমিদারকে ধ্বংস করে দেওয়ার জন্যই আমার এখানে আসা। এবারে একেবারে সেটাই করব। রুদ্ধশ্বাসে আমরা বসে রইলাম। ওঠার চেষ্টা করতেই রিভলভার তুলে আর একবার ভয় দেখালো সত্যচরণ বাবু। কিন্তু এত কিছুর মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করা হয়নি। জগন্নাথের হাতের লাঠিটা কখন যেন উঠে এসছিল তার হাতে। দীপঙ্কর বাবু ক্রুদ্ধ গলায় বলল, আবার আগেই বোঝা উচিত ছিল। সকালে বেরিয়ে সারাদিন থেকে সন্ধ্যাবেলা তোমার ফিরে আসা, তুমি সমস্ত কিছু হাতে নেওয়ার পর থেকে এমন পতন হওয়া, সব কিছুই আমার আগে বোঝা উচিত ছিল। কিন্তু আমি দীপঙ্কর বাবুর কথার উত্তর দেওয়ার জন্য যেই তার দিকে ঘুরেছে সত্যচরণ, অমনি জগন্নাথের হাতের লাঠিটা গর্জে উঠল। লাঠিটা সোজা গিয়ে নামলো সত্যচরণ বাবুর রিভলভার ধরা হাতটার ওপরে। রিভলভার পড়ে যাওয়ার একটা শব্দ হলো এবং তার সঙ্গে সত্যচরণ বাবু আর্তনাদ করে উঠলেন। সে নিজের হাতটা চেপে ধরে মাটির ওপর বসে পড়লেন। রিভলভার ধরিস তো, সাহস তো কম না। সামন্তর ইশারায় ঝট করে ঘরে এসে ঢুকলো কনস্টেবল। হাতে হাত করা পরিয়ে সত্যচরণ বাবুকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে তিনি রাগতভাবে বললেন, এ সম্পত্তি দীপঙ্কর বাবুর একার নয়। এতে যে ভাগ রয়েছে সে ভাগ দিতেই হবে। সবকিছু এমনভাবে শেষ হলো যে আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর দীপঙ্কর বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, এই শরৎবাবু, আপনি সন্দেহটা করলেন কি করে? আমি তো কিছুই বুঝতে পারিনি। এখানে আসার পরেই আপনার ব্যাপারে খোঁজ খবর করতে শুরু করি, তাই আপনাদের সেই ইতিহাসের কালো অধ্যায়টাও জানতে পারি। তারপরেই মিস্টার সামন্তর সঙ্গে দেখা করে দুজন মিলে খোঁজ খবর করি জমিদার বাড়ি, এবং সেখানেই এখানকার এক লোকের কাছে শোনা যায় সত্যচরণ এবং রামচরণের কথা। তারপর জানতে পারলাম সত্যচরণ বাবু অনেক দিন হলো ওখানে নেই। সত্যচরণ বাবুর আসল নাম বিনয় এবং রামচরণ বাবুর আসল নাম অধীর। যাই হোক, এরপরে দিনের বেলা সামন্ত এবং রাতের বেলা আমি এ বাড়ির ওপর নজর রাখি। সৌরভ, তুমি রাতের বেলা গাছের তলায় যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে সেটা অন্য কেউ নয়, আমি। এবং আমি দেখতে পেয়েছিলাম একতলা থেকে সিঁড়ি বেয়ে দোতলার দিকে উঠে এসেছে কেউ একটা। তারপরে বুঝতে পেরেছিলাম একতলায় মাধবচরণ বা সত্যচরণের মধ্যে কেউ একজন কাজটা করেছে। মাধবচরণ গ্রাম থেকে এসে একটি বাড়িতে কাজ করত, সেখানে তার ভালো নামও ছিল। তারপরে সেখান থেকে সে চলে আসে এখানে। তাহলে বাকি রইল সত্যচরণবাবু। তার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে দেখা যায় তার ইতিহাস ধোয়াটে। সেখানেই প্রথম খটকা লাগে। এখন সত্যচরণ বাবুর ওপর নজর রাখা এবং বাড়ির ওপরে সামন্তবাবুর পর্যবেক্ষণ সব কিছুই আমাদের কাজে লাগে। কিন্তু অমলকান্তকেও মারল কেন? অমলকান্ত বাবু আসলে বুঝতে পেরে গিয়েছিলেন ননীগড়ের জমিদার রাজেন্দ্র প্রসাদ আপনার ক্ষতি করার জন্য অনেক কিছু করছে। আপনাদের এই গ্রামের প্রজাদের, এমনকি আশেপাশের অনেকেই আপনার বিরুদ্ধে তাতিয়ে তোলার চেষ্টা করছে। সে চেয়েছিল আরেকটু প্রমাণ জোগাড় করে আপনার হাতের সমস্ত কিছু দেওয়ার জন্য। কিন্তু তার আগেই
ওরা নিজের কাজটা করে ফেলে। এবার তাহলে জমিদার বাবু, আপনি সব কিছু বুঝতে পেরেছেন আশা করি। হায় হায়, বুঝতে পারছি, আমার জন্যই অমলক্রান্তকে মরতে হলো। চিন্তা করবেন না, ওদের শাস্তি হবেই। পুলিশের কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমাদের কাজ এবারের মতো শেষ হলো। আজকের রাতটা আমরা এখানে বিশ্রাম করে কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়ব। মিস্টার সামন্ত, আজকের রাতটা তাহলে এখানেই থেকে যান নাকি? এত রাতে আপনি ফিরবেন বা কী করে? না বিশ্বনাথ বাবু, আজকে আমাকে যেতেই হবে। কাল সকালে না হয় আমি এসে আপনাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেব। মিস্টার সামন্ত চলে গেলেন। আমি বিশ্বনাথ রয়ে গেলাম সেই বাড়িতে। বুঝতে পারছিলাম কেন বিশ্বনাথ আর আমার দেখার মধ্যে আজও একটা পার্থক্য থেকেই যায়। শুধু আসার সময় বিশ্বনাথকে একটা প্রশ্ন না করে পারলাম না। আচ্ছা বিশ্বনাথ, সত্যচরণবাবু যখন আমাদের বাড়িতে গিয়েছিল তখনই কি মনে মনে তুমি পরিকল্পনাটা করে ফেলেছিলে? বিশ্বনাথ কোনো উত্তর দিল না, সামান্য হাসল। আর ঠিক তখনই ঝিরঝির করে বৃষ্টি নেমে এলো আমাদের গাড়ির ওপর। আমরা জয়পুরের তেলিয়াবাড়ি প্রাসাদ ছেড়ে এগোতে লাগলাম আমাদের নিজেদের বাড়ির দিকে।